মানতে কষ্ট হচ্ছে যে কষ্ট অনেক তীব্র। এহসানুল সরকার সান্ত্বনা প্রকাশ করে আমার মাকে উদ্দেশ্য করে বলে, আপনার ছেলে ও তার স্ত্রী সবকিছু স্বীকার করে নিয়েছেন। তারা জানিয়েছে সম্পত্তির লোভে এমন কিছু করার চিন্তা ভাবনা করেছিল। অনিন্দিতাকে তার অংশ থেকে বঞ্চিত করাই তাদের মূল লক্ষ্য ছিল। তাই প্রথমে গয়না চুরি ও বিক্রি করার মিথ্যা অভিযোগ লাগিয়ে অনিন্দিতাকে সবার সামনে চোর ও ছোট করার চেষ্টা করলো। তারপর বিভিন্নভাবে বাবার কান ভাঙাতে লাগলো, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না দেখে শেষমেশ স্ত্রীর প্ররোচনায় পড়ে বাবাকে হত্যার পরিকল্পনা করে। অনিন্দিতার বাবা তার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে ইমন অর্থাৎ অনিন্দিতার এক্স বয়ফ্রেন্ডকে খুন করার জন্য যাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিল তাদেরকে অনিন্দিতার ভাইও নিজের বাবাকে কিডন্যাপ করার পর সম্পত্তির একটা কাগজে সাইন করিয়ে খুন করার কন্ট্রাক্ট করেছিল। একই দিনে তারা দুটো কাজ একসাথে শেষ করতে চেয়েছিল। ইমনকে খুন করার পরেই অনিন্দিতার বাবাকে কিডন্যাপ করার কথা ছিল তাদের, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আমার কবলে পড়ে যায়। নিজ বাড়িতে ইমনকে খুন করার পর চলে যাওয়ার সময় ধরা পড়ে। অনিন্দিতার বয়ফ্রেন্ড আছে জেনে অত রাতে আমি ইমনদের বাড়ি গিয়েছিলাম কিছু জিজ্ঞাসা করার জন্য। অনিন্দিতা যদি আগে থেকে আমাকে জানাতো তার আগে একজন বয়ফ্রেন্ড ছিল, তাহলে আমাকে নির্ঘুম রাত বেরোতে এতটাও ছোটাছুটি বোধহয় করতে হতো না। অনেক আগে অনেক কিছু জেনে যেতাম। গতকাল রাত 2টার সময় অনিন্দিতাকে ফোন করে ইমনের ব্যাপারে বেশ কিছু কথা বলার পর সাথে সাথে কল কেটে দিয়েছিলাম। সবকিছুর পরেও কেন যেন আমি সংকোচ মুক্ত হতে না পেরে 5 মিনিট পর আবার কল করে অনিন্দিতাকে বলেছিলাম তার বাবার প্রাণ সংশয় আছে। দুজনের মধ্যে একজন অন্তত বেঁচে থাকলে না জানা অনেক প্রশ্নের উত্তর পেতাম, অনেক রহস্যের সমাধান পেতাম। এতক্ষণ যাবৎ চুপচাপ এহসানুলের কথাগুলি শুনছিলাম মা আর আমি তখন বললাম, আমি ওর মতো একজন বেঈমান প্রতারকের কথা আপনাকে জানাতে চাইনি, তাই বারবার বলতে চেয়েও সেদিন বলতে পারিনি। ও একজন ঠক, ভালোবাসার নামে আমাকে ঠকিয়েছে। এখন আসছি ইমতিয়াজের ব্যাপারটায়। ইমতিয়াজের কেসটা 3 মাস পর এমনি এমনি বন্ধ হয়ে যায়নি, যথেষ্ট টাকা খাইয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যার পেছনে আছে আপনার এক্স বয়ফ্রেন্ড ইমন। তাছাড়া ইমতিয়াজ মারা যাওয়ার 13 ঘন্টা আগে নিজের মায়ের হাতে বানানো ঠান্ডা শরবত খেয়েছিল, শরবতেই ওই বিষটা মেশানো ছিল। এহসানুলকে আর কিছু বলতে না দিয়ে আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম, তার মানে ইমতিয়াজের মা ইমতিয়াজকে না। তাহলে আপনার বাবার অবৈধ কিছু ব্যবসার মধ্যে একটা হলো ফার্মেসি, যত সব অবৈধ ওষুধের কারসাজি। সেই ফার্মেসিতে ইমতিয়াজের মৃত্যু যে বিষের জন্য হয়েছে তার একটা শিশি পাওয়া গেছে। তার মানে আপনি বলতে চাইছেন ইমতিয়াজের মৃত্যুর পেছনে আমার বাবা আছে? এখনো সঠিক জানি না, তবে এটা শিওর ভাবে বলছি আপনার আর ইমতিয়াজের ডিভোর্সই হয়নি। আপনারা আইন অনুযায়ী এখনো স্বামী স্ত্রী। চমকে উঠলাম আমি, সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালাম। এমন কিছু শোনার জন্য একদমই অপ্রস্তুত ছিলাম। পাশ থেকে আমার মা ভেঙে যাওয়া গলায় বলে উঠলো, এটা কি করে সম্ভব? আমাদের সবার সামনেই সাইন হলো, ডিভোর্স হলো, সবকিছু। এহসানুল গলার গম্ভীরতা এনে বলল, ডিভোর্স পেপারটাই যদি আসল না হয়ে সবকিছু আগে থেকে সুন্দরভাবে পরিকল্পনা করা হয় তাহলে ডিভোর্সটা হয় কি করে? আমি প্রত্যুত্তরে বললাম, প্লিজ সবকিছু বুঝিয়ে বলুন। সত্যি বলছি আমার মাথায় আর কিছু ঢুকছে না। একের পর এক ট্র্যাজেডি মেনে নিতে দুষ্কর হয়ে উঠছে।